This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী ধর্ণা, আর সেই ধর্ণায় দেখাই গেল না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বকেয়া পাওনা আদায়ে ধর্ণায় যোগ দিতে দলের সব সাংসদকে নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে সব তৃণমূল সাংসদকে ধর্ণা মঞ্চে থাকতে বলেন। সব সাংসদ উপস্থিত থাকলেও ধর্ণায় দেখা যায়নি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। অভিষেকের গড় হাজিরা নিয়ে জল্পনা তুঙ্গে। প্রশ্ন উঠছে তাহলে কি নেত্রীর নির্দেশ অমান্য করলেন অভিষেক? কি এমন ঘটলো যার জন্য সব সাংসদ ধর্ণায় যোগ দিলেও অনুপস্থিত ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক? আর এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। কে কি বলেছেন শুনুন ব্যাক টু ব্যাক। সবসময় যাচ্ছে, যখনই ঘোষণা করেন এরকম কর্মসূচি আছে, ভাইপোটা বিদেশ চলে যায়। গতবারে তাই হয়েছিল, আর এখনো তাই হচ্ছে। তার পিসি ভাইপোর ব্যাপার, তার সোজা কথা বলছি, ভোটার কার্ডের ইলেকশন কমিশনারকে কীভাবে আবার পোলারাইজ করবে, কীভাবে কী করবে, সেসবও হতে পারে। আমাদের কাছে খুব চিন্তার বিষয়, আমরা এটাকে নিয়ে লড়ব। দুর্নীতি যার একমাত্র আশ্রয়, তার ভাগাভাগি নিয়ে যখন লড়াই, তখন পরিবারের মধ্যে তার প্রভাব পড়তে বাধ্য। এখানেই লুকিয়ে থাকুন বা উনি আসুন বা না আসুন, রাজ্যের মানুষ এটা চান যে দুর্নীতির দুই মাথা উপযুক্ত শাস্তি পায়। লোক বলছে হেমন্ত চলে গেছে, বসন্ত আসছে। লোক এটাও বলছে যে হেমন্তের পিসি হয়েছে, পুলিশ কাস্টডি হয়েছে, এবার পিসি ভবিষ্যতে হবে কিনা এবং সাথে ওনার ভাইপোর, সেটাই দেখার। তাহলে ধর্ণা ভাইপো দেবে না ধর্ণা পিসি দেবে, এটাতে আমাদের কোনো বাড়তি আগ্রহ নেই। কিন্তু যে যাই ধর্ণা দিক না কেন, শেষ বিচারে 6 তারিখে দিল্লি গিয়ে একেবারে বিজেপি RSS এর নেতাদের পায়ে পড়বে, আমায় ক্ষমা করো প্রভু। ধর্ণায় অনুপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক জল্পনা। অভিষেক ধর্ণায় যোগ না দেওয়ায় শাসক দলের অন্দরে সব ঠিকঠাক আছে কিনা সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আর এরই মধ্যে অভিষেকের টিমের অন্যতম সদস্য অদিতি গায়নের সোশ্যাল মিডিয়ায় পোস্ট জল্পনা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এক্স মাধ্যমে অভিষেকের তুতো বোন অদিতি লিখেছেন, যোগ্য ব্যক্তিরা স্থান পায় না, অযোগ্য ব্যক্তিদের নিয়ে ঘর সাজায়। সেই বার্তা, সেই ফেসবুক পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। ফের তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্ব উস্কে দিয়েছে অদিতির পোস্ট। দুর্গাপুজোর আগে বকেয়ার দাবিতে প্রথমে দিল্লিতে, পরে কলকাতায় রাজভবনের সামনে ধর্ণায় বসেছিলেন অভিষেক। সেই আন্দোলন তুলে নেওয়ার কারণ হিসেবে কয়েকদিন আগে অভিষেক প্রকাশ্যে বলেছিলেন দলনেত্রীর নির্দেশেই তাকে ধর্ণা তুলতে হয়েছিল। তারপর আজ তার অনুপস্থিতি জয়ের একেবারে যে জল্পনা, সেই জল্পনা তুঙ্গে উঠেছে। এদিকে আপনাদেরকে জানিয়ে রাখি, তৃণমূলের বিরুদ্ধে আরও এক ধাপ সুর চড়ালেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তার দাবি, আসন সমঝোতা নিয়ে কংগ্রেস আলোচনার দরজা বন্ধ করেনি। কংগ্রেস কটা আসন চায় তা নিয়ে একতরফা কোনো ঘোষণা হয়নি। স্বচ্ছতার সঙ্গে আলোচনা চালাচ্ছে কংগ্রেস, কিন্তু একদল হঠাৎ বলছে আলোচনা বন্ধ, 42 আসনেই লড়বো বলছে। সেটা ঠিক নয়। बातचीत चल रही है हमारे ओर से, हमने दरवाजा तो नहीं बंद किया है। एक तरफा हमने कोई घोषणा नहीं की कि हम 5 सीट मांग रहे हैं, 10 सीट मांग रहे हैं, 15 सीट नहीं मांग रहे, ये नहीं। बातचीत चल रही है। जब बातचीत चल रही है कि माने क्या है कि हम ईमानदारी से बात कर रहे हैं, हम फेस टू फेस बात कर रहे हैं, आमने सामने बात कर रहे हैं। और एक पार्टी को अचानक खड़े होकर कहना कि हमने बातचीत बंद कर दी है और हम 42 सीट लड़ेंगे, वो सही नहीं है। এবারে মাধ্যমিক পরীক্ষা নিয়ে একের পর এক খবর আসছে। আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম মাধ্যমিকের প্রথম দিন প্রশ্ন ভাইরাল হয়, দ্বিতীয় দিন প্রশ্ন ভাইরাল হয়, কিন্তু প্রশ্ন উঠছে যে এত প্রশ্ন ভাইরাল হচ্ছে কি করে? মাধ্যমিকের প্রশ্ন ভাইরালের নেপথ্যে এবার জানা যাচ্ছে সুচারু প্ল্যান। 1 মাস আগে পরিকল্পনা করে সোশ্যাল মিডিয়া গ্রুপ তৈরি করে কয়েকজন পরীক্ষার্থীরা। তারপর ঠিক কি হয়েছিল, কি ছিল তাদের প্ল্যান?
সমস্তটা জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র সরাসরি। সুমন, একেবারে দেখো, 19টা মাধ্যমিকের পরপর দুদিন প্রশ্ন বেরিয়ে গেল, পর্ষদ কিন্তু কার্যত আটকাতে পারলো না প্রশ্ন বেরিয়ে যাওয়া। তবে পর্ষদ কিন্তু কার্যত গোয়েন্দাগিরি চালিয়ে খুঁজে বার করেছে কারা এই প্রশ্ন বার করছেন। অন্তত একটা চক্রকে শনাক্ত করা গিয়েছে এবং তাদের হদিশ পাওয়া গিয়েছে। যেটা জানা যাচ্ছে, 19টা 1 মাস আগে সোশ্যাল মিডিয়া একটা গ্রুপ ওপেন করা হয়। সেই গ্রুপে উদ্দেশ্যই ছিল মাধ্যমিকের প্রশ্ন নিয়ে এই ভাইরাল করে দেওয়া এবং উত্তর পাওয়া। সেই গ্রুপে 100 জনের বেশি মেম্বার রয়েছেন পরীক্ষার্থীরা, রয়েছেন কোচিং সেন্টারের মালিক, রয়েছেন প্রাইভেট টিউটাররা। 9:45 পরীক্ষা শুরু হচ্ছে, 19টা 10টার মধ্যে সেই গ্রুপে প্রশ্ন চলে আসছে এবং তারপর সেখানেই কিন্তু এমসিকিউ প্রশ্ন এবং বড় প্রশ্নের উত্তর আপলোড করে দিচ্ছেন এই শিক্ষকরা এবং তা নিয়ে কিন্তু পরীক্ষা দিচ্ছেন এই পরীক্ষার্থীরা। পর্ষদ মালদার একটা চক্রকে আইডেন্টিফাই করেছে এবং যেটা দেখা যাচ্ছে সুচারু পরিকল্পনার মাধ্যমে এর বাস্তবায়ন হচ্ছে। কেন পরীক্ষার্থীরা এই কাজ করছেন? তাদের পরীক্ষা বাতিল হচ্ছে, বৃহত্তর কোনো স্বার্থ? পর্ষদ বলছে চক্রান্ত। কিভাবে আটকানো যাবে খুঁজে পাচ্ছেন না উত্তর কেউই। বেশ, উত্তর খুঁজবো আমরা প্রশ্ন তো করবই এবং আপাতত তোমাকে ধন্যবাদ সুমন। অন্যদিকে সাইবার এক্সপার্ট এবং শিক্ষাবিদ তারা কি বলছেন একের পর এক শোনা বদলে। এটা ঘটছে যে প্রত্যেক বছরই লিক হওয়া, এটা তো নিশ্চিতভাবে পর্ষদ কোনোভাবেই সামলাতে পারছে না এবং সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থাটাকে এমন একটা পঙ্গু জায়গায় নিয়ে গেছে যার ফলে এইরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। হতেই পারে যে এই ধরনের যারা অর্থের বিনিময়ে চাকরি পাচ্ছেন তাদের মানসিকতা তো এটাই ঘটবে, তাই না? যে তারা মনে করবে যে তারা যে কোনো ধরনের করাপশনের অংশ হতে পারেন। সুতরাং শিক্ষকদের মধ্যেও এই মানসিকতাটা মানে এই পরিস্থিতিটাই ঢুকিয়ে দিচ্ছে। অনেক স্মার্ট ওয়াচ আছে, অনেক স্ক্যানার বেরিয়ে গেছে, অনেক ফিচার্স বেরিয়ে গেছে, ওয়াচের মাধ্যমেও কিন্তু অনেক কিছু ঘটে যেতে পারে। সুতরাং সবকিছু বলতে গেলে বাইরে থেকেও এসে ফোনের বদলে স্মার্ট ওয়াচ এসে প্রশ্ন বা সবকিছুই সে মানে দেখতে পাবে এবং সেটা ইউটিলাইজ করতে পারবে। সুতরাং এইগুলো থেকে বাঁচার উপায় একটাই বলে মনে হয় যে জ্যামার লাগিয়ে দেওয়া উচিত, যাতে কোনো রকম নেটওয়ার্ক না থাকে এবং ডিজিটাল ওয়াচ, নর্মাল ওয়াচ, যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু নিয়ে পরীক্ষা হলে ঢোকাটা একদম নিষিদ্ধ করতে হবে। শিশু সন্তানকে বিক্রির অভিযোগ তার বাবা মায়ের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের ফুলবাড়িতে সদ্যজাত শিশু বিক্রির অভিযোগ সব জেনেও শিশুকে উদ্ধারের চেষ্টাই করছে না প্রশাসন। শিশুর বাবা দিনমজুর, মা পরিচারিকার কাজ করেন। মানুষ করতে না পারার ভয়ে আরামবাগের আত্মীয়ের কাছে রেখে আসা হয়েছে শিশু সন্তানকে, দাবি বাবা মায়ের। ওই মহিলা এই এলাকার নয়, ওরা নতুন ভাড়ায় এসেছে আর ওর বাচ্চা হয়েছিল, আমরা তখন গেছিলাম সবাই মিলে। এবারে তারপরে তো আমাদের রোজ রোজ যাওয়া সম্ভব না, জানিও না, এই আপনারা এসে বলছেন বলে এখন শুনলাম। ওর বাচ্চা আমরা 6টা 7টা দেখে এসেছিলাম, আরেকটা হয়েছিল, সেইটা আমরা ছবি টবি তুলে এনে রেখেছিলাম আমাদের ঘরে। তারপরে আমরা যাইও নি ওদিকে আর। না এলাকাবাসীর কাছ থেকে খুব একটা বলছে, বাচ্চার আওয়াজ পাচ্ছি না আমরা। আমাকে কিছু বলেনি, আমি 2-3 দিন আগে জানতে পেরেছি যে বাচ্চাটা কোথায়। এর আগে আমাদের সাথে কথা হয়েছিল যে বাচ্চাটাকে তুমি কাউকে দেবে না, প্রধান সবার মধ্যে কথা হয়েছিল। ও বললো যে না, আমি কাউকে দেবো না, আমার কাছে রাখবো। আমি 2-3 দিন আগে জানতে পেরেছি বাচ্চাটা নেই। আমরা এটাই শুনেছি যে বিক্রি হয়েছে, তো সঠিক আমরাও বলতে পারছি না এখন। কতগুলো বাচ্চা জানেন? এর বাচ্চাগুলো সঠিক তো আমরা বলতে পারছি না, আমি 7-8টা বাচ্চাকে দেখছি, এবারে সঠিক যে কতগুলো এটা আমরাও মানে বলতে পারছি না। মাস 2-3 হবে না, এই 1-1.5 মাস মতো হবে। আজকাল মিষ্টি, চকলেট এ সমস্ত খেয়েও চুরি হচ্ছে। হ্যাঁ, যেমনটা হয়েছে মেদিনীপুরে। গ্রিল ভেঙে ঢুকে ফ্রিজ খুলে মিষ্টি, জল, চকলেট খেয়ে গৃহস্থের সর্বস্ব চুরি করলো দুষ্কৃতীরা। এমনকি মাসের বাজারও নিয়ে যায়। মেদিনীপুর শহরের তোলপাড়া এলাকায় চোরেদের কারবার দেখে চোখ কপালে গৃহস্থ ও তার প্রতিবেশীদের। সূত্রের খবর, বাড়ির মালিক নীলকমল সপরিবারে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন, রাতে বাড়ি ফেরেননি, আর সেই সুযোগেই গ্রিল ভেঙে বাড়িতে ঢোকে চোরেরা।